হ্যালো বন্ধুরা, আমি হারুন এবং এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে তোমাদের ক্লাস 10-এর সামনে যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এটা 9 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হবে। তার জন্য একটা আলটিমেট ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছে। তোমরা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই সাজেশনটি ফলো করবে এবং দেখে যাবে। এখানে তোমাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেন 90-98% তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। তো চলো দেখা যাক আজকের এই ভিডিওতে যে সাজেশন আলোচনা করা হবে। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে চিত্র অঙ্কন, যে প্রশ্নগুলো থাকে 5 নম্বরের চিত্র অঙ্কনের। তো এবছরের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন করো। এক্ষেত্রে কি হয় যে নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন করে হয়তো কয়েকটা নাম দিয়ে দিল, এই অংশগুলো চিহ্নিত করো, বা হয়তো বলে দিল যে ওভারঅল সবগুলো নামই যতটা সম্ভব চিহ্নিত করো। তো তোমরা সবগুলো প্র্যাকটিস করে যাবে। তাই একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন করো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বছরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন 5 মার্কের থাকবেই বলে সম্ভাবনা দেওয়া হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্চ এর চিহ্নিত চিত্রাঙ্কন করো। এটা তোমরা একটা এক্সট্রাভাবে করে রাখবে, বা এটা কোয়েশ্চেন পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। প্রাণীকোষের বিভাজনে মেটাফেজ দশার চিহ্নিত চিত্রাঙ্কন করো। মেটাফেজ দশাটাই নর্মালি দেওয়া হয়, তবে কখনো কখনো আবার অ্যানাফেজ বা টেলোফেজ খুব কম রেয়ার ক্ষেত্রে দিতে পারে, তবে মেটাফেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই 4টে চিত্র তোমরা প্র্যাকটিস করবে লেবেলিং সহযোগে। এই 4টে প্র্যাকটিস করলেই তোমাদের আর কোনো চিত্র প্র্যাকটিস করতে হবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লিখো। এখানে মাইটোসিস মিওসিসের যে পার্থক্য কথা বলছি সেটা হয়তো তোমার বলতে মাইটোসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয়, এখান থেকে অন্য 1 নম্বর এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে বা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তাই তোমরা পুরো মাইটোসিস মিওসিসের পার্থক্যটা পড়ে নিলে কী হবে, তোমাদের বাকি ওখান থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেনও সলভ হয়ে যাবে। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ এবং মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিওসিসের বৈশিষ্ট্যগতভাবে কিভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথাযথ প্রমাণ করবে তা বলো। মাইটোসিস কিভাবে মিওসিস থেকে পৃথক, তুমি তোমার নিজস্ব মতবাদ স্থাপন করো। তো মাইটোসিস মিওসিস যদি পার্থক্য করে না, ওইখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দেওয়া যাবে। ক্রসিং ওভারের ফলে কিভাবে জীবে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তা বলো। এই যে ক্রসিং ওভার ঘটছে মিওসিস 1-এ, সেই ক্রসিং ওভারের ফলে কিভাবে ভেরিয়েশন আসছে জীবের মধ্যে, সেই জিনিসটা তোমাকে বলতে হবে। এগুলো 3 নম্বর বা 2 নম্বরের কোয়েশ্চেন আসবে। অবশ্য এখন মাধ্যমিকে সবই 5 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে, যেগুলো ছবি থাকবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমার 5 মার্কের দেয়, বাকি সবাই 3+2, 2+3 বা হয়তো 2+1+1+2 এরকম দিতে পারে। তাই সবগুলো কোয়েশ্চেন, এই 2-3 মার্কের কোয়েশ্চেনগুলো কিন্তু বড় কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। ক্রোমোজোম, ডিএনএ এবং জিন এর মধ্যে অন্তঃসম্পর্ক লিখো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে অন্তঃসম্পর্ক কি? মানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ অবস্থিত, ডিএনএর মধ্যে আবার জিন অবস্থিত, জিনের মধ্যে আবার অ্যালিল অবস্থিত, তাই সবাই পরস্পর সম্পর্কযুক্ত বলতে হবে তোমাকে। ডিএনএ দ্বিতন্ত্রী মডেল, যেটা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, সেটা তোমাকে বলতে হবে এটা চিত্র সহযোগে, অর্থাৎ ডিএনএ এই চিত্রটা তোমাদের অঙ্কন করে দেখাতে হবে এভাবে, এবং ওর বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে। তারপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে একটি উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 36 হলে পরাগরেণু মাতৃকোষে, ডিম্বাণু এবং নির্ণীত নিউক্লিয়াসে ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই একটা কোয়েশ্চেন থাকার সম্ভাবনা প্রচুর। এগুলো কোয়েশ্চেন খুব সহজে সলভ করা যায়। আমি আরেকটা ভিডিও বানাবো, যে ভিডিও তোমাদের এখানকার মধ্যে যেগুলো আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা যেগুলো হয়তো খুব দরকারি, সেগুলো কী করবো, আমি একটা অ্যান্সার সহ তোমাদের ভিডিও দিয়ে দেবো।
কোষচক্রের বিভিন্ন দশা ও তাদের কাজ লেখো। কোষচক্রের যে G0 দশা, G1 দশা, S দশা, G2 দশা এবং M দশা দেখতে পাওয়া যায়, সেই দশাগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু একটাও না ছুটে, সবগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এই কোশ্চেনগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এবার ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে ফার্নের জীবন জনুক্রম শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট বছরের জন্য, ফার্নের জনুক্রম শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো। এটা 3 মার্কও আসতে পারে, 5 মার্কও আসতে পারে। আবার স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। স্বপরাগযোগ এখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু পাবেই, স্বপরাগযোগ ইতর পরাগ দুটোর মধ্যে। শব্দচিত্রের সাহায্যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন লিখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর, অযৌন জনন এর উপযুক্ত উদাহরণ সহযোগে 5টি পদ্ধতি, এখানে 5টি বলা হয়েছে, 2টো বা 3টি দিতে পারেন, পদ্ধতি লিখো। এই কোশ্চেনটা পড়বে, এই কোশ্চেনটা কিন্তু একটাও মিস করবে না, দেখে যাবে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সারের দরকার পড়ে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 7-এর 1 নম্বর হচ্ছে মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া, যে 7 জোড়া বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো তোমাদের লিখতে হবে। মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখো, পানাটি স্কোয়ারের মাধ্যমে এক সংখ্যক জনন পরীক্ষাটা করে তোমাদের দেখাতে হবে। এগুলো বড় কোয়েশ্চেন আসতে পারে, 3 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লিখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। জেনেটিক কাউন্সিলিং প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। ইনকমপ্লিট ডমিনেন্ট যেটা, অর্থাৎ সন্ধ্যামালতী উদ্ভিদের, সেই পরীক্ষাটা তোমাদের এখানে করে দেখাতে হবে। এক্ষেত্রে ফেনোটাইপিক এবং জিনোটাইপ রেশিও কি হবে সেটা দেখাতে হবে তোমাদের। তারপর 6 নম্বর কোশ্চেন বলছে, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে যে ধরনের আপত্য গিনিপিগ উৎপন্ন হয় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা এক সংকর জনন যে পরীক্ষা এখানে বলছে, এটা এক সংকর জনন পরীক্ষাটি একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তোমরা যদি এটা লিখে দাও তাহলে কিন্তু একই অ্যান্সার হয়ে যাবে, তাহলে একটা থেকেই দুটো অ্যান্সারই পেয়ে যাবে। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র এবং পৃথক ভবনের সূত্র, দুটো সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। বাবা এবং মা জেনেটিক ডিজিজ থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকবেই, মাস্ট থাকবেই। তো জেনেটিক ডিজিজ কি রয়েছে তোমাদের রয়েছে থ্যালাসেমিয়া, আর রয়েছে কি হিমোফিলিয়া। এই থ্যালাসেমিয়া হিমোফিলিয়া থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকবে, মাস্ট। কিরকম টাইপের কোয়েশ্চেন থাকবে এটি দেখো। বাবা এবং মা থ্যালাসেমিয়া রোগের বাহক হলে কত শতাংশ সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে তা লিখো, এবং থ্যালাসেমিয়ার লক্ষণ কি হবে, কি কি রোগে কি কি সিমটম দেখা দিবে। আবার একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে একজন বাহক মহিলার বিবাহ হলে সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত হবে তা দেখাও। তাহলে এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। সে হয়তো বলে দিলে বাবা সুস্থ মা বাহক, এরকম বলতে পারে, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নগুলো সব একই রকম হবে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন থেকে গেল, সেটা হচ্ছে মেন্ডেল এর দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদে YYRR থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কি হতে পারে। অর্থাৎ মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায় F1 জনুতে যে YYRR তৈরি হচ্ছে, এখান থেকে গ্যামেট কি কি তৈরি হবে, ওকে, সেটা তোমাদের বের করতে হবে। এবার দেখো বলছে এখান থেকে আবার সেই সিরিজ থেকে দেখো, মিলার এবং উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। তাহলে মিলার উরের পরীক্ষাটি করবে। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি, বিশেষ করে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের যে তত্ত্বটি, সেই তত্ত্বটি ভালো করে আলোচনা করতে হবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ মানে ল্যামার্কের থিওরি। ল্যামার্ক কি বলেছিল? অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, এবং সেই বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে পরবর্তী জনতে আবার সঞ্চারিত হচ্ছে, সেই সূত্রটা তোমাদের এখানে দিতে হবে।
জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের মতবাদ। এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ হচ্ছে ল্যামার্কেরই মতবাদ। ওই কোয়েশ্চেনটা আবার এখানে এইভাবে আসতে পারে। ব্যবহার অব্যবহারের সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গের সম্পর্ক। ব্যবহার অপব্যবহারের সূত্র কে দিয়েছিল? ল্যামার্ক দিয়েছিল। আবার নিষ্ক্রিয় অঙ্গ এর সঙ্গে সম্পর্ক কি? যদি ব্যবহার না করা হয় তাহলে সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে, ব্যবহার যদি করা হয় তাহলে সেখানে সক্রিয় অঙ্গ থাকবে। এভাবে একটু ব্যাখ্যা করে বলতে হবে। সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ উদাহরণ সহযোগে লিখো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সমসংস্থ অঙ্গ কাকে বলে, উদাহরণ সহযোগে লিখো। বা সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ সহযোগে লিখো। এখান থেকে কনভার্জেন্ট ইভলিউশন এবং ডাইভার্জেন্ট ইভলিউশন কোয়েশ্চেনটা কিন্তু এখান থেকে সলভ করা যায়। কোয়াসারভেট এবং হট ডাইলিউট স্যুপ কি? কোয়াসারভেট এবং হট ডাইলিউট স্যুপটা কি? শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার ব্যাপারে কিভাবে উইপোকাকে স্বীকার করে তা ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন একটা। নেক্সট কোয়েশ্চেন চলে যাও। ক্রমবর্ধমান জনবিস্ফোরণে কিভাবে কৃষিজমি ও জলের উপর প্রভাব বিস্তার করছে? এটা আমাদের পপুলেশন বেড়ে চলেছে। এই পপুলেশনটা কিভাবে আমাদের জলের ঘাটতি দেখাচ্ছে বা জল পলিউশন করছে, বা তারপর কৃষিজমির পরিমাণটা যে কমে যাচ্ছে, পপুলেশন যত বাড়ছে তত কৃষিজমির পরিমাণ কি কমে যাচ্ছে, সেগুলো তোমাকে বলতে হবে এখানে। তারপর জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত প্রকল্পগুলির ভূমিকা বিশ্লেষণ করো। যেমন হচ্ছে আমাদের এশিয়াটিক লায়ন প্রজেক্ট, মানে এশিয়ার মধ্যে যে সিংহর এশিয়াটিক লায়ন পাওয়া যায় সেটা সংরক্ষণের জন্য কী মানে পদক্ষেপ ব্যবহার করা হয়েছে। টাইগার প্রজেক্ট টাইগার, মানে টাইগার সংরক্ষণের জন্য কি করা হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট মানে হচ্ছে ভারতীয় বন সংরক্ষণ আইন সম্পর্কে কি করা হয়েছে। JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে কি করা হয়েছে। PBR এই পয়েন্টগুলো কিন্তু দিতে হবে। এই পয়েন্টগুলো করে নিতে ভালো করে, এগুলো কিন্তু খুব ইজি এবং এগুলো সহজে করা যায়। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কি? জীববৈচিত্র্য যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার কারণগুলো কি? জনবিস্ফোরণের কারণ হতে পারে, তারপর হচ্ছে বন ধ্বংস, অরণ্য ধ্বংস এর কারণ হতে পারে, কলকারখানা, অট্টালিকা, বাড়ি ঘর তৈরি করার জন্য আমরা বন উচ্ছেদ করে দিচ্ছি, এটা হতে পারে। এইসব কারণগুলো লিখবেন। জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন এবং ইউট্রিফিকেশন মানে জলের মধ্যে মানে জৈব যৌগের পরিমাণটা বেড়ে যাওয়াকে বলা হয় ইউট্রিফিকেশন। সেটা কি জিনিস সেটা লিখবেন। এখানে কি জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার তিনটে আসলে কি জিনিস, তিনটে বৈশিষ্ট্যগত পার্থক্য কি, এবং একটা করে উদাহরণ অবশ্যই করে নিবে। ক্রায়ো সংরক্ষণ, এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ কাকে বলা হয়, এক্সিটু সংরক্ষণ কি, উদাহরণ কি, ইনসিটু সংরক্ষণ কি, তার উদাহরণ কি, এগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে দেখে নিবে, পরীক্ষা আসবে এই কোয়েশ্চেনগুলো। নেক্সট হচ্ছে ট্রপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিক চলনের মধ্যে উদাহরণ সহযোগে পার্থক্য লিখুন। ট্রপিক চলন কি, ট্যাকটিক চলন কি এবং ন্যাস্টিক চলন কি, এই তিনটে কনসেপ্ট ধরে রাখতে পারো। তোমাকে ধরনা দিয়ে দিল ফোটোট্রপিক। ফোটো মানে ট্রপিক মানে কি, টপিক মানে কোনো একটা দিকে, উদ্দীপকের দিকে যাচ্ছে। এবার ফোটোট্রপিক বলে ফোটো মানে আলো, তো আলোর উদ্দীপকের দিকে, আলোর দিকে যাচ্ছে। যদি কেমোট্রপিক বলে তো রাসায়নিক পদার্থের দিকে যাচ্ছে। যদি তোমার হাইড্রোট্রপিক বলে তাহলে জলের দিকে যাচ্ছে, জল উৎসের দিকে যাচ্ছে। যদি জিওট্রপিক বলে তাহলে অভিকর্ষের দিকে যাচ্ছে। ট্রপিক মানে কি দিকে। তো ট্রপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিক এই তিনটার মানে ভালো করে বুঝে নেবে, তাহলে এর ভাগগুলো যদি পরীক্ষা আসে তাহলে কিন্তু লিখতে পারবে। তারপর পাখির উড্ডয়নে কিন্তু একটা কোয়েশ্চেন থাকবে ট্রপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিক থেকে। পাখির উড্ডয়নে পেশির ভূমিকা, পেক্টোরিস মেজর, পেক্টোরিস মাইনর, এই সমস্ত। আর পাখির উড্ডয়নে আবার বায়ুথলির ভূমিকা। আরেকটা জিনিস মনে রাখবে, এর সঙ্গে করে নেবে বায়ুথলি। বায়ুথলি শুধু পেশি না, বায়ুথলি, পেশি, বায়ুথলি এবং কি এবং স্পঞ্জি বোন। অর্থাৎ স্পঞ্জি বোন বলতে তোমার হালকা যে অস্থি এদের, সে অস্থির ভূমিকা কি, সে তিনটে জিনিসকে ভালো করে পড়বে, পরীক্ষা আসবে। মানুষের দ্বিপদ গমন, মানুষের গমনে যে সমস্ত পেশির ব্যবহার হয় সেগুলোর নাম লিখতে হবে। মাছের গমনে মায়োটম পেশি এবং পটকার ভূমিকা কি, এটা ভালো কোশ্চেন। অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র গ্রন্থি কি, উদাহরণ সহযোগে লিখো। অ্যাড্রেনালিন, তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটাও ছাড়লে চলবে না। অ্যাড্রেনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ। হরমোন এবং স্নায়ুর মধ্যে পার্থক্য লিখো। তিনটে পার্থক্য করবে তাহলে হবে। মানবদেহে কবজা সন্ধি ও বল সকেট সন্ধির নাম লিখো।
সন্ধি থেকে একটা কোয়েশ্চেন থাকার চান্স খুব বেশি। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? এটা একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। কৃষিবিদ্যায় অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন এবং কৃত্রিম হরমোন, এগুলো তো ন্যাচারাল হরমোন, কিন্তু যেগুলো ফাইটো হরমোন কৃত্রিমভাবে তৈরি, ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড, ইন্ডাল বিউটারিক অ্যাসিড, 2,4-D, 2,4,5-D, এসব অ্যাসিডগুলোর কাজ কি সেটা ভালো করে পড়ে। হরমোন থেকে একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবেই মাস্ট 100% থাকবে হরমোন থেকে একটা কোয়েশ্চেন। সহজাত এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ, তাহলে প্রতিবর্তক ক্রিয়া তোমার ছবি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এবং ওর সঙ্গে এর একটা করে উদাহরণ। সহজাত কোনটা এবং অর্জিত মানে কি, যেটা তুমি অর্জন করছো, সহজাত মানে জন্ম থেকে থাকছে। এবার হচ্ছে কি মায়োপিয়া, হাইপেরোপিয়া এবং ক্যাটরাক্টের কারণ এবং প্রতিকার লিখো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কারণ চোখ থেকে একটা প্রবলেম কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে নাইট্রোজেন চক্রটি লিখুন। নাইট্রোজেনের যে চক্র রয়েছে সেই চক্রটা কিন্তু করতে হবে, এবং ওই নাইট্রোজেন চক্রের মধ্যেই দেখবে নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারগুলো আছে, নাইট্রোজেন উৎস যেগুলো, রাইজোবিয়ামের মাধ্যমে নাইট্রোজেন শোষণ, নাইট্রোসোমনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রিফিকেশন, এগুলো আছে, এগুলো কিন্তু পড়ে নেবে। আর মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক কি, এটা পড়ে ভালো করে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিম্নলিখিত দূষক পদার্থগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কিরূপ প্রভাব ফেলে? ডিডিটি, পোলেন, সিএফসি, ক্যাডমিয়াম এবং কার্বন মনোক্সাইড। বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাবগুলো লিখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টিকা লেখো, গ্রিন হাউস এফেক্ট লিখবে, অ্যাসিড অম্ল বৃষ্টি লিখবে, এবং রেড ডেটা বুক কি কাজে লাগে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটাও ছাড়লে কিন্তু চলবে না। যদি সম্পূর্ণ কমন পেতে চাও তাহলে কিন্তু তোমাকে সমস্ত কোয়েশ্চেন ফলো করতে হবে। মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে তা লিখো। তাহলে উটের অভিযোজন লিখতে হবে তোমাকে। ক্যাকটাস, কাঁটাযুক্ত গাছ যে মরুভূমিতে পাওয়া যায়, সেগুলোর অভিযোজন কি হয়েছে। পায়রার খেচর অভিযোজন, এখানে কিন্তু সম্পূর্ণ লিখতে হবে। পায়রা উড়ার জন্য বায়ুথলি, পায়রা উড়ার জন্য অস্থি, হালকা অস্থি, এবং এদের সঙ্গে যে পেশিগুলো রয়েছে সেগুলো সবগুলোর ভূমিকা কিন্তু এখানে লিখতে হবে। পায়রাটা পড়তে হবে, এই তিনটে কিন্তু ভালো করে পড়তে হবে। আর এখানে সুন্দরী গাছে লবণাক্ত মৃত্তিকায় জন্ম হওয়ার জন্য এই শারীরবৃত্তিক শুষ্ক মৃত্তিকা বলা হয়, বা ওদের ক্ষেত্রে জরায় যে অঙ্কুরোদ্গম দেখা যায়, এসব জিনিসগুলো লিখতে হবে। ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব, কারণ ঘোড়ার আগেকার যে সমস্ত পূর্বপুরুষ সেগুলো তো জীবাশ্ম পাওয়া গেছে, সেই জীবাশ্মের সকলগুলি সম্পর্কে লিখতে হবে। তারপরে মৌমাছি কিভাবে খাদ্যের উৎস সন্ধানে অন্যান্য সদস্যদের কিভাবে সাহায্য করে, সেটা ভালো কোয়েশ্চেন একটা। বিভিন্ন প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে ব্যাখ্যা করো। ওকে, যেমন তোমার হচ্ছে কি মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ীর যে হৃৎপিণ্ডগুলো রয়েছে, যে মৎস্যের ক্ষেত্রে 2 চেম্বারযুক্ত একটা অলিন্দ্রাক নিলয়, তেমন যদি উভচরের ক্ষেত্রে যাও তাহলে সেখানে কি 3 চেম্বারযুক্ত। যদি এর ক্ষেত্রে চলে আসো কি বলছে তোমার সরীসৃপের ক্ষেত্রে, তাহলে সেখানে কি হচ্ছে 3.5 চেম্বারযুক্ত। তারপর যদি পক্ষীর ক্ষেত্রে আসো 4 চেম্বারযুক্ত, এবং মানুষের ক্ষেত্রে 4 চেম্বার, অর্থাৎ একটা দুটো অলিন্দ, দুটো নিলয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের, আর তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা একান্তভাবে দেখে যাবে, কারণ এই কোয়েশ্চেনগুলো ছাড়লে হবে না। কোয়েশ্চেনগুলো তোমাদের সবগুলো করতে হবে, এবং এটা একান্ত জরুরি, তাই তোমরা মিস করো না। ঠিক আছে।